পরিচালিত করেছেন। আহ, যেটা হয় আপনার দূর থেকে চালালে পরে অনেক সময় আপনার গ্রাউন্ড রিয়েলিটিসটা বোঝা যায় না, মানে এক্স্যাক্টলি কি হচ্ছে না হচ্ছে। তো দূর থেকে চালানোর ফলে যেটা হয়েছে পার্টিতে, এটাই হবে ওনার দেশে ফেরার পরে প্রথম আপনার চ্যালেঞ্জ। সেটা হলো দলের সাংগঠনিক আহ ইয়েটাকে, ব্যবস্থাটাকে জোরদার করা, আর পার্টিটাকে ওনার একটা কন্ট্রোলে নিয়ে আসা, ওনার কর্তৃত্বের মধ্যে নিয়ে আসা। কারণ আমরা যেটা দেখেছি ওনার অ্যাবসেন্সে, যে তৃণমূলে অনেক আপনার ঝামেলা, এবং নমিনেশন যেগুলি দিয়েছে সেগুলি নিয়েও প্রায় 50টা আপনার কনস্টিটিউয়েন্সিতে আমরা শুনছি যে ঝামেলা হচ্ছে। অনেক স্বতন্ত্র প্রার্থী দাঁড়াতে চাচ্ছে, বিদ্রোহী পার্টি মানে ক্যান্ডিডেট দাঁড়াতে চাচ্ছে, এবং ওনার পার্টির ভিতর থেকেও এক একজন নেতা এক এক রকম কথা বলছেন। কেউ আপনার ভারতপন্থী কথা বলছেন, কেউ বাংলাদেশিপন্থী কথা বলছেন। তো এইটা হবে ওনার জন্য প্রথম, আমার মনে হয় ওনাকে ফেস করতে হবে বাংলাদেশে ফেরার পরেই। এবং সে ফিরলে পরে পার্টির মধ্যে ডিসিপ্লিন ফিরে আসবে বলে আমার ধারণা। কারণ উনি যেটা প্রথমেই আমি ওনার যেটা দেখেছি যে তার আসার পরে তার কি প্রোগ্রাম হবে। প্রথমে তিনি আপনার ওই যে গণসম্বর্ধনায় যাবেন 300 ফিটে, সেখান থেকে উনি যাবেন মাকে দেখতে এভার কেয়ারে, সেখান থেকে উনি যাবেন প্রেসিডেন্ট জিয়ার ওনার বাবার কবর জিয়ারত করতে, তারপরে উনি যাবেন স্মৃতিসৌধে সাভারে, তারপরে উনি যাবে হাদির কবর জিয়ারত করতে। এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট একটা স্টেপ উনি নিবেন, যাতে আপনার বাংলাদেশের যে নতুন জেনারেশন, তাদের সঙ্গে যে বিএনপির একটা গ্যাপ বা ফাঁক তৈরি হয়েছে, বিশেষ করে হাদির মৃত্যুর পরে, এবং হাদি যখন আপনার ওই মির্জা আব্বাসের সিটে কন্টেস্ট করছিল, তখন ওনাকে অনেক রকম ভাবে মানে নেগেটিভ কথাবার্তা অনেক বলা হয়েছে। কিন্তু হাদির জানাজা কিন্তু প্রমাণ করেছে যে আপনার 1.2 মিলিয়ন লোক ওনার জানাজা আপনার এসেছে, হ্যাঁ অংশগ্রহণ করেছে, এবং ঢাকার বাইরে থেকে নিজের পয়সা খরচ করে এসেছে। কারণ আমার যে গাড়ি চালায় সে ছেলেটি বলছিল ও নড়াইল, ওখান থেকে লোক এসেছে। তা বললাম কি কেমন করে আসলো, বলে কি না না নিজের টাকা দিয়ে এসছে। তো যেটা হাদির যে অল্প সময়ের মধ্যে হাদি যে আদর্শর কথাটা বা যে রাজনীতির কথাটা বলেছে, এবং আপনার বাংলাদেশ নতুন বিনির্মাণের যে আপনার কথাগুলি বলেছে, ওইটাই কিন্তু বাংলাদেশের মূলধারার রাজনীতি। এটা তার জানাজাতে এত লোকের উপস্থিতি এটাই প্রমাণ করেছে যে ওটাই কিন্তু বাংলাদেশের মূলধারার রাজনীতি। এবং দেখেন ও কিন্তু কোনো বড় দলের নেতা না, এবং সেরকম বড় কোনো কিছুর না, শুধুমাত্র ভালোবেসে ওকে এভাবে এসেছে, মানে ওইখানে কোনো শুধু পাওয়া নাই, ভালোবেসে, হ্যাঁ চাওয়া পাওয়ার হিসাব নাই সেখানে। যাওয়া পাওয়ার হিসাব না, শুধু ভালোবেসে এসেছে সে হাদির প্রতি ভালোবাসা প্রদর্শন করতে। কারণ হাদির যে কথাগুলি বলেছে সেটা কিন্তু বাংলাদেশের তার জানাজার লোক আসা দেখেই বোঝা গেছে, এত জনসমাগম দেখে। সে বলেছে, প্রথম কথা বলেছে যে সে আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যেটা বাংলাদেশের লোকরা একদমই চায় না। এটা ভারতের বোঝা উচিত যে আমরা তাদের সঙ্গে সম্পর্ক নিশ্চয়ই ভালো রাখতে চাই, কিন্তু আধিপত্য বাংলাদেশের লোক মেনে নেবে না। বাংলাদেশের এখানকার জনপদের লোকরা কোনোদিনও মেনে নেয়নি আধিপত্যবাদকে। সেটা ওনার মানুষের অন্তর ছুঁয়ে গেছে। আর একটা কথা যেটা উনি বারবার বলেছেন, হাদি যেটা বলেছে সেটাও মানুষের অন্তরকে ছুঁয়ে গেছে। সেটা হলো তিনি বলেছেন আমি ইনসাফের ইয়ে করব, সমাজ ব্যবস্থা। ইনসাফ আর রুল অফ ল, ইনসাফ হলো সোশ্যাল জাস্টিস, আর রুল অফ ল হলো আইনের শাসন। আইনের শাসন হলো যে আপনার আইনের চোখে সবাই সমান, কিন্তু আসলে আইনের চোখে কিন্তু সবার সময় নয়। কারণ যারা দরিদ্র তারা আইনের দ্বারা কতটুকু তাদের বিচার পেতে পারে, পায় না সেভাবে।
সেইজন্যই মুক্তিযুদ্ধের যে ডিক্লারেশন ছিল, ঘোষণাপত্র, সেখানেও কিন্তু এই কথাটা ছিল সামাজিক ন্যায় বিচার। যেটা সোশ্যাল জাস্টিস বা আমরা ইসলামের ইয়েতে বলে ইনসাফের আপনার সমাজ গড়ব। এই হুম, ইনসাফের সমাজ গড়বটা আপনার আপামর জনসাধারণ বা যারা গ্রাম বাংলায় থাকে তাদের হুম, মর্মস্থলে গিয়ে ওরা ইনসাফের কথাটা বোঝে, আন্ডারস্ট্যান্ড করে হুম, ইনসাফ এক্স্যাক্টলি কি মিন করে। তারপরে সততা, দুর্নীতি দূরকরণ। মানে জুলাই রেভলিউশনের যে আপনার ছাত্র জনতা এবং যারা আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছিল তাদের মনের কথাগুলি কিন্তু হাদি আপনার তুলে ধরেছে এবং সেটাই তার রাজনৈতিক দর্শন ছিল। হুম, সুতরাং এই মূলধারা, আমি মনে করি এটাই বাংলাদেশের মূলধারা রাজনীতি। এটাকে হুম। যারা ধারণ করতে পারবে তারা বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকবে। এবং আমি খুব খুশি যে জনাব তারেক রহমান ওনার কবর জিয়ারত করতে যাচ্ছে। তার এবং মানে এই যে মূলধারা রাজনীতির মানে বক্তব্যগুলো সে দিয়েছে বা ইনসাফের রাজনীতির যে বক্তব্য, এইটাই কি আসলে তার ক্ষতির কারণ হলো কিনা? তাকে সরিয়ে দেওয়ার মূল ইস্যু হলো কিনা? নাকি এখানে তাদের তার বাহ হুম, অনেক রকম ফ্যাক্টরি এখানে থাকতে পারে। যেহেতু আমরা এখন পর্যন্ত আমাদের সরকার হুম, আ এখন পর্যন্ত কাউকে সেরকম অ্যারেস্ট করতে পারে নাই। মানে গ্রেফতার করতে পারে নাই। ভিতরের খবর আমরা কিছু জানি না সেরকম ভাবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যে মনে করি, হুম, উনি শিকার হয়েছেন মানে হত্যার শিকার হয়েছেন ২ টা মূল কারণে। একটা হুম, হলো যে ভারতের আধিপত্যের বিরুদ্ধে তার হলো সোচ্চার হুম, একটা ভূমিকা ছিল। এটা হুম, একটা কারণ হতে পারে। হুম, আরেকটা কারণ যেটা আমার হতে পারে যে এস্টাবলিশমেন্ট, বাংলাদেশের এস্টাবলিশমেন্ট কে সে চ্যালেঞ্জ করেছিল। এটা ছাত্র হুম, জনতা করেছিল কিন্তু সে তার মুখপাত্র হয়ে সোচ্চার গলায় সেটা এসে বলেছিল। সে তো কোনো ভয় হুম, পেত না। সোজা কথায় বলে দিত। বলেছিল যে আমাকে যে আমাদের এই দেশে যদি কোনো সময় আপনার এখানে আর্মি কোন রকম টেক ওভার করার চেষ্টা করে আমরা ক্যান্টনমেন্টের প্রত্যেকটা ইট খুলে নিয়ে আসবো। হুম, মানে হুম, এস্টাবলিশমেন্ট কে সে আঘাত করেছিল। চ্যালেঞ্জ করেছেন। হ্যাঁ, সুতরাং বলতে পারছি না কারা হুম, তাকে সরিয়ে যেতে চেয়েছিল। আবার অনেকে বলে যে যেহেতু ভারত আমাদেরকে অস্থিতিশীল আমাদের পাশের দেশ, তারা অস্থিতিশীলতা তৈরি করার জন্য নির্বাচনকে বানচাল করার জন্য আ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সুতরাং নানা রকম কথাই আছে। তবে ২ টা আ মানে পসিবল আমি মনে করি আপনার কারণ। সেটা হলো একটা হতে পারে যে আপনার ভারতীয় আধিপত্যবাদ বিরুদ্ধে সে দাঁড়িয়েছিল। সেটা একটা পসিবল কারণ হতে পারে, সম্ভাব্য কারণ। আরেকটা হলো যে এস্টাবলিশমেন্ট কে সে চ্যালেঞ্জ করেছিল। সেটাও একটা কারণ হুম, হতে পারে। হুম। আপনার কি মনে হয় যে হাদিকে